এইচএসসি ২৬ তোমরা যে প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছ, এটা তোমাদের দুর্ভাগ্য নাকি পরিকল্পিত? নাকি এই ২ টার ফাপড়েই একসাথে তোমরা পড়েছো? সেটা আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। ১ম এই দেখো, রুটিনের দিকে তুমি যদি তাকাও, এইচএসসি-তে এরকম রুটিনে পরীক্ষা হয় না। গ্রুপ সাবজেক্ট গুলার আগে ১ দিন করে ছুটি দিয়ে রাখছে। ১ দিন ছুটি দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শেষ করা কাইন্ড অফ ইম্পসিবল, যেখানে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। যদি তাদের পরীক্ষা নেওয়ার এত দ্রুততা থাকতো, এত আর্জেন্সি থাকতো, তারা ১০ দিন আগে পরীক্ষাটা শুরু করতো। এই ১০ দিনটা ভাগ করে গ্রুপ সাবজেক্ট গুলোর আগে ছুটি হিসেবে দিয়ে দিত। সেটাই বেটার হইতো। তো এত আর্জেন্সি, ওকে ঠিক আছে, দেখবা এরপর অ্যাডমিশন টাইমে ডিলে হবে। অ্যাডমিশনের পর ৪-৫ মাস বসায় রাখবে স্টুডেন্ট গুলাকে। তো আর্জেন্ট হওয়ার কি দরকার ছিল? অল্প অল্প করে পরীক্ষা আগায় নিয়ে আসুক। আর না হইলে আমরা যেটা বললাম যে দরকার হইলে এক্সামটা ১০ দিন আগে নিত, তাও ছুটিগুলো গ্রুপ সাবজেক্ট গুলোর আগে ভাগ করে দিত। এটা তো গেল। এরপর দেখো, তোমাদের এই সিচুয়েশনে ৭ বছর পর যেখানে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সেখানে আজকের ফিজিক্স ফার্স্ট পেপারের কোশ্চেনটা কিরকম করলো? কোশ্চেন থিওরিটিক্যাল করেছে বা একটু জটিল জায়গা থেকে করেছে। খুব বেশি যারা দক্ষ বা যারা একেবারে ভেতর থেকে বুঝে বুঝে পড়েছে, তাদের ছাড়া এভারেজ স্টুডেন্টের পক্ষে আসলে এটা উত্তর করা সম্ভব না। ওকে, প্রশ্ন কঠিন হইতেই পারে। হয়তো তাদের ইচ্ছা হয়েছে যে স্টুডেন্টের কোয়ালিটি আমরা আরেকটু ভালো করে যাচাই করতে চাই। বোর্ড পরীক্ষার একটা প্রশ্নে কিভাবে ২ থেকে ৩টা সিকিউ ভুল থাকে? আমরা কোচিং এর পরীক্ষাগুলোতেও একটা কোশ্চেন ৩-৪ বার রিভাইজ না করে স্টুডেন্টের দিই না। ইভেন একটা ডেইলি এক্সামেও ২-৩ হাত পার হয়ে একটা কোশ্চেন পাবলিশ হয়। সেখানে এরকম বড় একটা পরীক্ষায় কিভাবে এরকম ভুল প্রশ্ন হয়? চ্যাটজিপিটি কে তো প্রশ্নটা দিলেও সে বলে দিত কোন জায়গাতে ভুল আছে, কোথায় সমস্যা আছে। কেন এত অবহেলা কিসের জন্য? এরপর তুমি যদি দেখো, এই যে বন্যা সিচুয়েশন, এই বন্যা সিচুয়েশন তুমি ঢাকার দিকে তাকাও, এখানে 90% কলেজের সামনে, যেখানে 90% কেন্দ্র, তার সামনে পানি। হাঁটু সমান, ইভেন কোমর সমান পানি পার হয়ে স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছে। প্রথমত তাদের তো মানসিক একটা অবস্থা, প্রথমে ভিজে পরীক্ষা দিতে যাচ্ছে, মেন্টালি তো ডিপ্রেসড হয়েই যাবে। এর বাইরে অনেক সময় আমাদের বাসার সামনে এখন হাঁটু সমান পানি, কোথাও কোনো রিক্সা নেই, যাওয়ার উপায় একমাত্র হেঁটে যাওয়া। স্টুডেন্ট যদি 2 ঘন্টা আগেও বেরোয়, তারপরও তার লেট হয়ে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশনে কিভাবে পরীক্ষা হইতে পারে, যেখানে অনলাইনে এটা নিয়ে এত কথা হচ্ছে এন্ড সবাই জানে সিচুয়েশন কিরকম। এখন অনলাইনে ঢুকলেই দেখা যায়। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কি একবারও ঢুকে নিউজটা দেখে না যে দেশের কি অবস্থা? নাকি এটা শুধু ইগো? এই ইগোর কারণে এই অবস্থা আমরা ফেস করছি। এরপর তুমি যদি দেখো, এই যে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আমরা বলতেছি যে সে বারবার চাচ্ছে, শিক্ষামন্ত্রী চাচ্ছে যে আমেরিকার মতো শিক্ষা পদ্ধতি বাংলাদেশে চালু হোক এবং এখানে আসলে স্টুডেন্টরা কিছু শিখুক। এখন শিক্ষা পদ্ধতি বা শেখানোর পদ্ধতি উন্নত করার আগে তুমি যদি কোশ্চেনে এই জটিলতা সৃষ্টি করো, তাহলে সেখানে কি আসলে স্টুডেন্টরা কিছু শিখবে? আগে শেখানোর পদ্ধতি উন্নত করো, তারপর না তাদেরকে সেই স্ট্যান্ডার্ডে তুমি যাচাই করবে। তার আগে যদি এরকম জটিল প্রশ্নে ফেলিয়ে স্টুডেন্টের বিপদে ফেলানো হয়, এটা কিন্তু আসলে স্টুডেন্টকে ডিপ্রেস করা। কোনোভাবে এটা ইন্সপিরেশন, মোটিভেশন না। এরপর তুমি দেখো, আমি আসলে নোট করছিলাম তোমাদের কি কি সমস্যা তোমরা ফেস করছো। এরপর দেখো, স্ট্যান্ডার্ড কোশ্চেনের কথা বলা হচ্ছে। এখন এইবার কোশ্চেনের রিপিট নাই। দেখা যায় সাধারণত বোর্ড পরীক্ষার যেকোনো প্রশ্নে বিগত বছরের 25%, 30% বা 50% টাইপ অফ কোশ্চেন রিপিট হয়, দ্যাট ইজ ওই ধরনের টপিক থেকে বা ওই রকম প্রশ্ন আসে। এইবার সেটা হয় নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিগত 40-50 বছর যাবৎ যে রুলটা ফলো করে আসা হচ্ছে, সেই রুলটা বা সেই স্ট্যান্ডার্ড রুলটাকে একদিনে, ১ বছরের মধ্যে আর স্ট্যান্ডার্ড থাকলো না। মানে সাধারণত বোর্ড পরীক্ষায় কিরকম প্রশ্ন হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং রিপিট কেন হয়? কারণ ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার আসে এবং তোমাকে স্ট্যান্ডার্ড কোশ্চেন বানাইতে হলে ইম্পর্টেন্ট জিনিসগুলো দিতে হবে, এই জন্যই তো রিপিট হয়। এইবার আমি আসলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড নিয়ে কিছু বলবো না, কিন্তু এতদিন যেটা স্ট্যান্ডার্ড ছিল, এতদিন যেটা ইম্পর্টেন্ট ছিল, একদিনে কি সেটা আর গুরুত্বপূর্ণ থাকলো না? মানে এতটা স্ট্রিক্ট হওয়ার কি ছিল? এতটা স্ট্রিক্ট মানে কি? আসলে শিক্ষা ব্যবস্থা কি বা শিক্ষামন্ত্রী কি এটা চাচ্ছে যে আমরা পাশের হার কমিয়ে বা এই প্লাসের হার কমিয়ে দেখাবো যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মূল্যায়ন ব্যবস্থা আরো উন্নত হচ্ছে? তাহলে কি মূল্যায়নই সব শেখার থেকে? আমাদের উচিত শিখন পদ্ধতিতে বেশি গুরুত্ব দেয়া। এরপর আর কি বলবো? এই যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আমি জানি না কোন স্টুডেন্ট কোন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের মেন্টাল কন্ডিশন কিরকম। আসলে এটা ভাবনার অতীত। কারণ যে বিপদে পড়েছে সেই সব থেকে ভালো জানে। তারপরও এত স্টুডেন্টের সাথে কথা হচ্ছে, এত স্টুডেন্ট নক দিচ্ছে।
কিছুটা হলেও টের পাচ্ছি, কিন্তু সেই স্টুডেন্টের জায়গায় আমি দাঁড়াইতে পারছি না যে খুব ভালো করে প্রিপারেশন নিয়েছে, ২ বছর অনেক পরিশ্রম করেছে। কিন্তু হয়তো পাস মার্কসের আনসারটুকু সে করে আসতে পারেনি। হয়তো ওই ভুল সিকিউটা ধরেছিল, শেষ করে আসতে পারেনি। এখন আমি তার জায়গা থেকে কি বলব বলো? এখন বাংলাদেশে থাকি আমরা, বাংলাদেশের মানুষ। এই পদ্ধতিতেই আমাদের পরীক্ষা দিতে হবে। তো যদি বন্যা পরিস্থিতির উন্নতি নাও হয়, হয়তো আগামী পরশুদিনও তোমাদের এই সিচুয়েশন এর মধ্যে থেকেই পরীক্ষা দিতে হবে। এখন কি বলবো? ধৈর্য রাখো একটু। নেক্সট পরীক্ষাটা ভালো করে দাও। আশা করি প্রশ্ন যাই করুক অন্তত খাতা সেভাবে দেখবে এবং যে সিকিউ গুলা ভুল এসেছে ওগুলোতে কিছু মার্কস দিবে। এতটুকু আশা করি। আর এর বাইরে কি বলবো বলো? আসলে এই বাংলাদেশের সিস্টেম নিয়ে কিছু বলার নাই। একসময় আমি আসলে বাংলাদেশে অনেকে আ বলে না যে, "দেশে কিছু হবে না, বাইরে চলে যাও।" আমি খুব প্রোটেস্ট করতাম যে, "দেশে যদি না থাকি, তো দেশের উন্নতি কিভাবে হবে? সবাই যদি চলে যায়।" আজকে আমার আসলে কিছু বলার ভাষা নাই যে, এই সিচুয়েশন এর মধ্য দিয়ে যে দেশের লক্ষ, লক্ষ শিক্ষার্থীকে এক্সাম হলে যেতে হয়েছে, সেই দেশে আমি মানুষকে থাকতে বলব কিভাবে? তারপরেও তোমাদের জন্য অনেক দোয়া। ধৈর্য রাখো, চেষ্টা করো। ইনশাআল্লাহ। বিচার করার জন্য, সবকিছুর ফয়সালার জন্য একজন উপরে আছেন। তার উপর ভরসা রাখো।